মেয়ে, সকালের সূর্য উঠলো কি উঠলো না, তোর হাত কি চুলকোতে শুরু করলো? আমি কাল রাতে নিজের চোখেই দেখে গিয়েছিলাম এই লাউ গাছটার কচি মগডালটা বাতাসে দুলছিল, আর আজ সকালে দেখি সে ডগাটাকেও কচ করে কেটে নিয়ে চলে গেছে। তুই ছাড়া এই বাড়িতে কার এত মরণ দশা হয়েছে রে সরলা? তোকে কি আমি লাউ গাছ লাগিয়ে দিয়েছি তুই একাই খেয়ে শেষ করবি বলে? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? বিধাতা তোকে বুদ্ধি দেয়নি, শুধু দিয়েছে রাক্ষসের খিদে। তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারছি না? প্রতিদিন এই গাছের একটা একটা করে ডগা কমছে, আর তুই বেশ সাধু সেজে বসে আছিস, তাই না? বলি ও দিদি, সকালের আলোটা ফুটতে দিলে না, তার আগেই আকাশ পাতাল চিৎকার করা শুরু করে দিলে। আমি কেন তোমার ডগা কাটতে যাব শুনি? আমার কি খাবার দাবারের অভাব পড়েছে? এই বাড়িতে আমার আসার পর থেকেই শুধু তোমার মুখ ঝাপটা আর গাল মন্দই খেয়ে গেলাম। রান্না বান্না তো তুমিই সব করো, আমি তো হাত খুন্তি ছোঁয়ার কোনোদিন সুযোগও পাই না। তাহলে ডগাটা নিয়ে আমি চিবিয়ে চিবিয়ে খাবো নাকি? বলি নিজের দোষ অন্যের গায়ে লাগানো তোমার অনেক পুরনো একটা স্বভাব। তুমি হয়তো খুব ভরে উঠে ডগাটা কেটে নিজের পেটে ঢুকিয়েছ, আর এখন দোষ চাপাতে আমাকে চোর সাজাচ্ছ। বিধাতা কিন্তু সব দেখছেন, কে কার হক মারছে আর কে মিথ্যে অপবাদ দিচ্ছে। তোমার মতো কুচুটে মহিলা আমি আর এই গ্রামে একটাও দেখিনি গো দিদি। তোর মুখটা সামলিয়ে কথা বল সরলা, তোর বড় দিদি হই আমি। আমার সম্পর্কে এসব কথা বলতে তোর জিভ জড়িয়ে যায় না? আমি কেন আমার ডগা চুরি করতে যাব? হ্যাঁ, এই গাছ তো আমার হাতের ছোঁয়ায় আজ এত বড় হয়েছে। তুই তো শুধু একদিন দুদিন শুধু জল ঢেলেছিস, তাও তো আমি বলার পর। আর এখন লাউয়ের মায়া তোর উপরে উপড়ে পড়ছে। আমি দেখেছি আজ ভোরে তোর ঘরের দিক দিয়ে ধোঁয়া উঠছিল। তুই নিশ্চয়ই ওই ডগাটা দিয়ে কিছু একটা করছিলিস। ধোঁয়া দেখেছ মানে কি? আমি ডগা রান্না করছিলাম। আমি একটু গরম জল বসিয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না বলে। তাও কি তোমার সহ্য হচ্ছিল না? তুমি তো সারাদিন ওই গাছের তলায় বসে পাহারা দাও, যেন গাছটা তোমার বাপের বাড়ির পাওয়া বড় সম্পত্তি। গাছের পাতা কমেছে কিনা, তবে সেটা অন্য কেউ নিয়েছে কিনা খোঁজ নেওয়া শুরু করে দাও। পাড়ার লোকেদের উপর নজর রাখো। তাহলে কেন অকারণে কথা শোনাচ্ছ? তোমার এই স্বভাবটার জন্যই বাড়িতে কোনোদিন শান্তি আসে না গো দিদি। এবার কিন্তু তুই আমার ধৈর্যের সীমা পার করে দিচ্ছিস ছোট। বলি বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুই কি সেটাও শিখিসনি নাকি? হ্যাঁ, আমি যেটা বলছি একদম ঠিক কথাই বলছি। তুমি তো চাও আমি যেন এই বাড়ি থেকে বেরিয়ে যাই, যাতে তুমি আর তোমার এই লাউ গাছটা সুখে শান্তিতে থাকতে পারো। কিন্তু তুমিও মনে রেখো, এই গাছটার উপরে আমারও সমান অধিকার আছে। উফ, এই লাউ গাছটা যা হয়েছে না, লক লক করছে গাছের পাতাগুলো। একবার এই ডগাটা চচ্চড়ি খেতে পারলেই আর কিছুই লাগে না। আর এই 203 তো ঝগড়াতেই মরে যাচ্ছে। ওরা কি আর দেখতে পাচ্ছে কে ডগা নিচ্ছে আর কে নিচ্ছে না? রোজ একটা করে ডগা নিলেও তো এদের 1 বছরও আর ফুরবে না। অথচ দেখো 203-এর কাণ্ড, কাউকে একটা পাতা পর্যন্ত দেবে না। আজ এই বড় ডগাটা নিয়ে পালাই, কুসুম টের পাবার আগেই। ওরে বাবারে, শব্দ হলো নাকি? তাড়াতাড়ি পালাই পালাই। ওই তো শোনো, ওই তো এখনই শব্দ হলো। সরলা, তুই কি আবারও আমার সাথে ষড়যন্ত্র করছিস? আমি তো এ পাশেই ছিলাম, তাহলে ওই পাশে গেলি কখন? লাউ গাছটা তো এবার ভেঙে ফেলবি তুই। বিধাতা কিন্তু জানে সব কিছুই, যে তোর মনে কি আছে না আছে। এই যে গাছের বড় ডগা একটা ছিঁড়ে গেল, এবারের বিচার কে করবেটাকে শুনি? তুই তো চোরের উপর বাটপারি করছিস। ও দিদি, তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি? আমি তো তোমার চোখের সামনেই বসে আছি। তুমি নিশ্চয়ই নিজে নিজে শব্দ করে আমাকে ফাঁসানোর ধান্দা করছো। ও পাশে তো জঙ্গল, ওখানে কি তাহলে কোনো ভূত আছে নাকি যে দিনের বেলাতে ডগা ছিঁড়বে? তুমি নিশ্চয়ই ওইদিকে গিয়ে কিছু একটা করে এখন আমার উপরে দায় চাপাচ্ছ।
এখন আমি তো দেখছি গাছটা নিয়ে দিন দিন তোমার মাথায় ভূত ঢুকছে গো। একটু শান্তিতে ঘরের কাজ করতে দাও দেখি। হ্যাঁ, আমার মাথায় তো ভূত ঢুকেছে, কারণ তোর মতো এরকম একটা অলস মহিলার সাথে আমাকে থাকতে হচ্ছে যে। তুই তো ঘরের কোনো কাজই করিস না, সারাদিন শুধু সাজুগুজু আর আয়না দেখা, আর সুযোগ পেলেই লাউ গাছের দিকে নজর দেওয়া। ওই বুড়ি মিনতিকেও কাল দেখেছিলাম এদিক দিয়ে ঘুরঘুর করতে। নিশ্চয়ই তুই ওকে শিখিয়ে দিয়েছিস। বুড়িকে আমি কেন শিখিয়ে দেব? তোমার শুধুই আজে বাজে কথা। পাড়ার লোকেদের সাথে ঝগড়া করো, আবার আমার উপরেও ঝাঁপিয়ে পড়ো। লাউ গাছটা যদি এত ঝামেলারই হয় তাহলে তো উপড়ে ফেললেই পারো, কিন্তু না, তুমি তো সেটা আর করবে না, কারণ তুমি তো শুধু বাহানা খোঁজো। এই তোমার ডগা কে নিয়েছে না নিয়েছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি জানি যে আমি নিইনি, ব্যাস। বিধাতার কাছে এবার একটু প্রার্থনা করো যাতে তোমার মাথায় একটু সুবুদ্ধি হয়। বলি, তোমরা কি আর কোনোদিনও থামবে না? আমি মাঠ থেকে হাড় ভাঙা খাটুনি করে বাড়িতে এসে তোমাদের নোংরা চেঁচামেচি। কিসের লাউ গাছ আর কিসের এত ডগা? গ্রামের মানুষজন আমাকে নিয়ে এখন হাসাহাসি করে, বলে রমেশের দুই বউ বুঝি খেতে পারে না, তাই সারাদিন লাউ গাছের জন্য ঝগড়া করে। এবার কি আমার ইজ্জত তোমরা ধুলোয় মিশিয়ে দেবে? আমি আর এই অশান্তি সইব না। আমি এখনই লাউ গাছটা কেটে ফেলবো। না থাকবে এই লাউ গাছ, আর না থাকবে তোমাদের ঝগড়া। খবরদার বলছি, আমি না খেদে এই গাছটাকে বড় করেছি। যখন গাছটা ছোট ছিল তখন গাছটাকে বাঁচানোর জন্য আমি কত কষ্ট করেছি, আর তুমি আজ সেটা কাটতে এসেছো। আমাদের ঝগড়া আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গাছের উপরে হাত তুলবে না বলছি। এই গাছটা আমার সন্তানের মতো। তুমি তো সারাদিন মাঠেই থাকো, তাহলে গাছের মায়া তুমি কিভাবে বুঝবে? একদম ঠিক বলেছে দিদি। বলি ওগো, তোমার কি মায়া দয়া বলতে কিছুই নেই? এই গাছটা তো আমরা দুজনেই মিলে কত যত্ন করেছি। দেখো গাছটা কত সুন্দর করে চালটাতে ঘিরে ফেলেছে। দেখো, গ্রামের আর কার বাড়িতে এত সুন্দর লাউ গাছ আছে শুনি? তুমি স্বামী হয়ে আমাদের ঝগড়া মেটাতে পারো না, আর এখন রাগের মাথায় গাছটাকে কাটতে এসেছো। এটা কি কোনো সমাধান হলো? আমরা দুজনে ঝগড়া করি বলে কি গাছটা অপরাধী? তুমি আর আমাদের কুড়োল নিয়ে ভয় দেখাবে না, আমরাও কিন্তু ছাড়ার পাত্রী নই। তোমরা কি অদ্ভুত মহিলা গো! কিছুক্ষণ আগে তোমরা একজন আরেকজনকে অপবাদ দিচ্ছিলে, আর এখন দুজনেই এক হয়ে আমার উপরে লাঠি খোয়াচ্ছ। তোমরা হলে সাপের মতো, কখন কামড় দেবে আর কখন ফোনা তুলবে কেউ জানবে না। আমি শুধু শান্তি চাই। এই লাউ গাছটায় যত গন্ডগোলের মূল। তোমাদের এই পাগলামি দেখে আমি আর কিছু বলবো না। তোমরা যা খুশি করো, তবে একটা কথা মাথায় রেখো, যেদিন বড় কোনো বিপদ হবে সেদিন আমাকে দোষ দিও না যেন। বিপদ হলে আমরা সামলিয়ে নেব। তুমি তোমার কাজ করো গিয়ে, আমাদের গাছের দিকে আর কোনোদিন নজর দেবে না। সরলা, তুইও ভালো করে শুনে রাখ, আমাদের ঝগড়া চলুক, কিন্তু এই গাছের কোনো ক্ষতি যেন না হয়। এই লাউ গাছটা আমাদের 203-এর একমাত্র ভরসা। আহা মেনকা, আজ কি রান্নাটা করেছো গো? এই লাউ পাতার চচ্চড়িটা যা হয়েছে না, একেবারেই অমৃত। ইলিশ মাছের গন্ধ আর টাটকা লাউ পাতা, অন্যরকম কিছু একটা হয়েছে। আমার তো এখন ইচ্ছে করছে আর সারাদিন এটা খেয়েই থাকি। তোমার হাতের গুণ আছে বলা যায়। অনেক দিন পর আবারও এমন স্বাদ পেলাম গো। দেখলে, আমি যা করি সব মন দিয়েই করি। বাড়ির গাছের জিনিস তো, তাই আলাদাই একটা রান্নার মায়া আছে। যত্ন করে না রাখলে কি আর এমন স্বাদ আসে? আমি তো সব সময় চাই তোমাকে ভালো কিছু খাওয়াতে। সরলার মতো তো আর এই রোজ রোজ আলু সিদ্ধ ভাত খাওয়াই না তোমায়। ও তাই নাকি? বড় গিন্নির রান্না খেয়ে তো একেবারেই আকাশ পাতাল কথা বলছো। আর আমি যখন কাল এত কষ্ট করে আলুর ঘন্ট বানালাম, তখন তো আমাকে একটা বারও আর মুখ খুলে বললে না যে রান্নাটা ভালো হয়েছে।
আমার রান্না তোমার সব সময় খারাপই লাগে। দিদি আজকে একটু ভালো করে রান্না করেছে বলে আজ তোমার মন গলেছে। আমি কি কিছুই পারি না? হিংসা করিস না সরলা, সব সময় হিংসা করলে শরীর খারাপ করবে। রান্নার গুণ সবার হাতে থাকে না, বিধাতা সবাইকে সব গুণ দেয় না। কেউ ঝগড়া করতে পারে আর কেউ রান্না বান্না করতে পারে। আমার স্বামী খেয়ে যখন ভালো বলছে তখন তোর এখানে হিংসে হবার কি আছে? তুইও একদিন ভালো করে রান্না করিস, দেখি তোর হাতের জাদুর গ্রামের লোকজনেদের পাগল করে কি না। তোমার বড্ড অহংকার হয়েছে না দিদি? তাহলে ঠিক আছে, আমিও দেখে নেব। তুমি কি মনে করো আমি রান্না বান্না করতে পারি না? কাল আমি রান্না করব, এমন সব পদ বানাবো যে ওর কথা তুমি বাদেই দাও। গ্রামের সব লোকেরাই রান্নার গন্ধে চলে আসবে। তখন তুমি দেখো তোমার এই লাউ পাতার চচ্চড়ি আর কেউ খাবে না। আমি শহরের কাদায় রান্না দেখাবো। হ্যাঁ শোন সরলা, এই ঘরে বসে বসে না চ্যালেঞ্জ দিলে কোনোই লাভ হবে না। চল বাজারের মোড়ে দুটো দোকান দিই, আমাদের দুজনের হোটেলের ঘর একদম পাশাপাশি থাকবে। তুইও এক রান্না করবি আর আমিও এক রান্না করব। দেখি বাজারের মানুষ কার হোটেলে খাবার বেশি পছন্দ করে। যার হোটেলে বেশি খদ্দের হবে সেই একমাত্র সেরা রাঁধুনি হবে। তাহলে কি বলিস, তুই রাজি আছিস তো নাকি ভয় পেলি? আমি ভয় পাবার মেয়ে নই দিদি, তোমার এই চ্যালেঞ্জ আমি আমার মাথা পেতে নিলাম। আজকে বাজারে গিয়েই দেখা যাবে কার হাতে রান্না ভালো। আমি নিশ্চিন্ত মানুষজন আমার হোটেলেই লাইন দেবে। তোমার হাতের পুরনো লাউ পাতা খাবার চেয়ে মানুষজন আমার হোটেলেই বেশি লাইন দেবে। তোমার হাতের পুরনো লাউ পাতা খাবার মানুষ একবেলা খেয়েই মুখ ফেরাবে। এবার দেখি কে জেতে আর কে হারে। তোমরা কি দুজনে জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছো? বাড়ির ছোকরাকে এখন বাজারে গিয়ে ঢাক পিটিয়ে বলবে, মানুষ থুতু ফেলবে আমার মুখে, বলবে রমেশের বউরা বাজারে ভাত সবজি বিক্রি করছে। ছি 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 ছি, আমি কি তোমাদের খেতে দিই না? এই পাগলামো তোমরা এবার বন্ধ করো। বিধাতা এ আমাকে কোন দিন দেখানোর জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো। গ্রামের লোকজনেরা যখন তোমাদের নিয়ে হাসাহাসি করবে তখন আমি কোথায় মুখ লুকাবো? তুমি এখন চুপ করো তো। তোমার মান সম্মান আমরা সবই জানি। আমরা তো আর কোনো খারাপ কাজ করছি না। খেটে খাওয়া তো আর লজ্জার নয়। আমি আমার গুণের মর্যাদা পেতে চাই, আর দিদির ওই অহংকার আমি ভাঙতে চাই। এবার বাজারের লোকজনেরাই বিচার করবে কে ভালো রান্না বান্না করতে পারে। কালকে থেকে আমি হোটেলে খাবার বানানো শুরু করব, আর আমার হোটেলের মূল রেসিপি হবে মাছ, মাংস, ডিম আর ওই আমাদের গাছের লাউয়ের ঘন্ট। বুঝেছো? ঠিক বলেছ, গাছটা আমাদের দুজনেরই, তাই অর্ধেক ডগা তোমার আর অর্ধেক ডগা আমার। আমি কাল ভোরেই বাজারে গিয়ে হোটেল সাজাবো। আর সরলা তুমি কিন্তু তৈরি থেকো, কালকে কিন্তু কান্নাকাটি করে সতীনের কাছে বিচার দিও না যেন। কি গো, তোমরা শুনেছো রমেশের বড় বউয়ের লাউ পাতার চচ্চড়িটা একবার খেয়ে দেখো। যেমন সুগন্ধ ঠিক তেমনই স্বাদ মনে হচ্ছে। মা ঠাকুমার হাতে রান্না খাচ্ছি। মাছের মাথা দিয়ে লাউ পাতার চচ্চড়িটা করছিল। আমার এখনো জিভে লেগে আছে। তাড়াতাড়ি চলো চলো, ওখানে খেতে বসি। না রে ভাই, আজকে ছোট বউয়ের দোকানে চলো। মেয়েটা দেখতে তো বেশ সুন্দরী, দেখা যাক না তার হাতের রান্না কেমন। ওর দোকানে লোকজন তেমন নেই, মনে হচ্ছে শুধু নামেই দোকান খুলেছে। কাজে লবলঙ্কা। বড় বউয়ের রান্নার হাত সত্যি দারুণ। না, সময় নষ্ট না করে চলো বড় বউয়ের হোটেলেই খাই। চাই গিয়ে লাইনে দাঁড়াই, বেশি দেরি হলে আবার খাবারও শেষ হয়ে যেতে পারে। চলো চলো। এটা কি হলো? সব লোকেরা তো ওই রাক্ষসী দিদির হোটেলেই খাচ্ছে, আর আমি এত কষ্ট করে মাছের ঝোল আর ঘন্ট বানালাম, কেউ তো একবার ফিরেও দেখছে না। সবার মুখেই শুধু বড় বউ আর বড় বউ। আমার হাতের রান্না কি এতটাই খারাপ?
এদের কাহিনী তো বেশ জমজমাট। 203 বাজারে হাড্ডাহাড্ডি লড়াই করছে, আর ওইদিকে বাড়ির লাউ গাছটা তো দেখছি এক্কেবারে লাউয়ের খনি হয়ে আছে। এই সুযোগে আজকে যদি সবকটা লাউ আর লাউয়ের ডগাগুলো সাবার করতে পারি, তাহলে কালকের বাজারে অনেক রোজগার হবে। ওই 2 সতীন নিজেদের মধ্যে কামড়াকামড়ি করবে, আর আমি লাউ বিক্রি করে আমার পকেটে গরম করব। হ্যাঁ, ওরে মা গো, এ আমার কি হলো গো? আমার সব কটা লাউ কে নিয়ে গেল? কে গেল? সরলা, তুই কি রাতে সব লাউ চুরি করে তোর বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিস? আমি আগেই জানতাম তুই যখন আমার সাথে পারবি না, তখন তুই এই কাজটাই করবি। আমার হোটেলের ব্যবসা বন্ধ করবার জন্য তুই রাতে সব চুরি করেছিস, তাই তো? মুখ সামলিয়ে কথাবার্তা বলো দিদি। আমি কেন চুরি করতে যাব? আমার নিজের হোটেলেও তো লাউ লাগতো। আমি তো আবার ভেবেছিলাম আজকে বড় লাউটা দিয়ে লাউ চিংড়ি বানাবো। এখন দেখছি গাছটা একেবারেই নিঃস্ব হয়ে গেছে। তুমি নিশ্চয়ই কোনো চোর ভাড়া করে সব শেষ করেছো, যাতে আমাকে দোষ দিতে পারো আর নিজের ব্যবসাটা চালু রাখতে পারো। তোমার মতো পেঁচানো মহিলাকে চেনা বড় দায় দিদি। এই তোমরা আবার এখন কি শুরু করলে? সকালবেলাটা অন্তত আমাকে শান্তিতে থাকতে দাও। গাছ গেছে, লাউ চুরি হয়েছে, এটা তো পরিষ্কার। হয়তো কোনো বাইরের চোর চুরি করেছে, তাহলে তোমরা কেন একে অপরকে দোষারোপ করছো? গ্রামের মানুষ তো এমনিতেই আমাদের দিকে আঙ্গুল তুলছে। লাউ গেছে তো আবারও হবে, কিন্তু তোমরা যা মেজাজ দেখাচ্ছ তাতে আমার মনে হচ্ছে আর কদিন পর এই গ্রামেই আমাদের বাস করাটা বড্ড কঠিন হয়ে যাবে। আর চোর হয়তো আমাদের খুব কাছাকাছি আছে, তাকে না খুঁজে তোমরা নিজেরাই কামড়াকামড়ি করছো। ওরে রমেশ, তোমার বাড়িতে তো রোজেই মেলা বসে। লাউ গেছে, একদম ভালো হয়েছে। আপদ গেছে, এই 2 বউকে নিয়ে তুমি ঘর করো কিভাবে? সারা গ্রাম জেগে যাচ্ছে তোর বউয়ের চিৎকারে। চোর তো লাউ নেয়নি, যেন এদের ঝগড়ার ছি নিয়েছে। না না, আমি আর পারছি না। সরলা, তুই যদি নিয়ে থাকিস তবে আজ তোর রক্ষা নেই। আমি তন্ন তন্ন করে তোর ঘর খুঁজবো। আবার তোর সন্দুকে লুকিয়ে রাখিসনি তো? লাউ কি গহনা যে আমি সিন্ধুকে রাখতে যাব? আসুন দাদা, আসুন। একদম টাটকা টাটকা লাউ বাগান থেকে পেরে এনেছি। মিষ্টি লাউ, একবার খেলে বারবার খেতে চাইবে। মাত্র 20 টাকা, নিয়ে যান। মাত্র 20 টাকায় এই সুযোগ আর পাবেন না। নিয়ে যান, নিয়ে যান, আসুন। ওরে মানিক, এই লাউগুলো তুই আবার কোথায় পেলি? তোদের তো উঠান বলতে কিছুই নেই, জঙ্গলে থাকিস। আর এই লাউয়ের গাছের দাগগুলো তো বড্ড চেনা চেনা মনে হচ্ছে, ঠিক যেন রমেশের বাড়ির লাউ। আমি তো প্রত্যেকদিন ওই গাছের দিকে তাকিয়ে থাকি। আমি চিনি এই লাউগুলো। বলি, রমেশের লাউগুলো চুরি করে এনেছিস নাকি রে ছেলে? সত্যি করে আমাকে বল, নইলে কিন্তু আমি তোর এক্ষুনি চেঁচামেচি করে বিচার দেব। আরে না না মাসিমা, আপনি যে কি বলেন না। এই লাউগুলো আমার দাদুর বাড়ি থেকে কালকে পাঠিয়েছে। তারা চাষ করে তো, তাই আমাকে কিছু লাউ বিক্রি করতে দিয়েছিল। আপনি কেন ফালতু রাগারাগি করছেন? আপনি একটা নেবেন নাকি? নিলে আপনার জন্য একদম বিনামূল্যে। ফ্রিতে দিলেই কি তুই আমার মুখ বন্ধ করতে পারবি? ওই 2 সতীন এখন বাড়িতে লঙ্কা কাণ্ড বাঁধাচ্ছে। বড় বউ তো হাতে লাঠি নিয়ে গ্রামে বেরিয়েছে, যে যদি একবার ধরা পড়িস তবে তোকে জ্যান্ত মেরে ফেলবে। আমি এই লাউগুলো দেখেই ভেবেছিলাম আর বুঝতে পেরেছিলাম এগুলো ওই গাছেরই। তুই বড্ড বার বেড়েছিস মানিক। দাঁড়া, আমি এখনই গিয়ে ওদেরকে বিচার দেব। তোর বাচ্চার রাস্তা নেই আজ। ও মাসিমা, আপনার পায়ে পড়ি, হাতে পড়ি, ওরকমটা আপনি করবেন না। আমি গরিব মানুষ, 3 দিন ধরে ঘরে চাল নেই, কিছুই নেই, খাবার খেতে পাচ্ছি না, তাই লোভ সামলাতে পারিনি। আপনি ওদেরকে বললে আমি একদম মরে যাব মাসিমা। আপনি ওদেরকে বলবেন না। শোনো মেয়েরা, তোমরা দুজনেই অকারণে ঝগড়াঝাটি করছো।
তোমাদের লাউ চুরি করেছে ওই মানিক চোর। আমি নিজের চোখে লাউগুলো বাজারে বিক্রি করতে দেখেছি। আমাকে ঘুষ দিয়ে আমার মুখটা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু আমি ভাবলাম রমেশের ঘরে ক্ষতি হলে আমার আর কোনো ভালো লাগবে না, তাই বলতে এলাম। ওই মানিক, ওর এত বড় সাহস আমাদের হাতের যত্ন লাউ ও চুরি করে বাজারে বিক্রি করছে। আজ ওর আমি মাথা ফাটিয়ে দেব। সরলা, চল, আজ ওর একদিন কি আমাদের একদিন। আজকে ওকে বেঁধে গাছের ডালে ঝুলিয়ে মারবো আর গ্রামের সবাইকে দেখিয়ে দেব চোর কাকে বলে। চল সরলা, চল। দাঁড়াও মেনকা, মাথা গরম করিও না। এভাবে গেলে তো ও পালাবে। আমাদেরকে একটা ওর জন্য ফন্দি ভাবতে হবে, যাতে ও আমাদের হাতে নাতে ধরা পড়ে, যাতে ওর চুরি করার স্বাদ এই জীবনে একেবারেই মিটে যায়। আমরা আজকে রাতে একটা নাটক বাঁধব। মেনকা, তুমি আর সরলা বারান্দায় বসে জোরে জোরে বলবে যে আমাদের ঘরে। বাহ, তোমার বুদ্ধি তো দারুণ। দিদি, আমরা আজ রাতে ঝগড়া ভুলে এক হই। চলো, লাউ গাছের চারদিকে আমরা কাদা আর গোবর ছিটিয়ে রাখি। ঠিক আছে সরলা, আজকে আমাদের লড়াইটা হচ্ছে চোরের বিরুদ্ধে। মাসিমা, আপনিও আমাদের সাথে থাকবেন, আর তুমিও লাঠি নিয়ে তৈরি থেকো। আমরা আজ রাতে চোর ধরবই। আজ তো আমার কপালটাই খুলে যাবে। সোনার গহনা, টাকার হাড়ি, এতে বোকামেরা সব বলে দিয়েছে লাউ গাছের নিচে নাকি সব আছে। আজকে আর একটা চুরি করতে হবে না আমাকে। ওরে বাবারে, এ কি হলো আমার! কেউ বাঁচাও! কি রে মানিক, বলি মামার বাড়ির গহনা নিতে এসেছিস? এবার যাবি কোথায়? এই এই তো তোকে জালে আটকে রেখেছি। সরলা, তাড়াতাড়ি লাঠিটা নিয়ে আয় তো। আছের সব হাড়গুলো গুঁড়ো করব। আমাদের লাউ কি করে বাজারে বিক্রি করে তাই দেখি। ও দিদিরা, আমাকে তোমরা এবারের মতো ছেড়ে দিন। আমি আর কোনোদিন চুরি করব না। আমি তোমাদের সব লাউ এখনই ফেরত দিচ্ছি। আমার বড্ড ভুল হয়ে গেছে গো। আপনাদের পায়ে ধরি, আমাকে জলে ডুবিয়ে মারবেন না। আর আমি গ্রামের সবার কাছে ক্ষমা চাইব। আমার উপরে একটুখানি দয়া করেন দিদিরা। ঠিক আছে, এবার লাউগুলো আগে ফেরত দে আর কান ধরে ওঠবোস কর। এরপর যদি গ্রামের কারোর গাছের জিনিস চুরি করতে দেখা যায়, তবে তোর জেল হবে, আমি বলে দিলাম। ও সরলা, আমরা এতদিনে অনেক ঝগড়াঝাটি করেছি, কিন্তু আজকে বুঝলাম আমরা এক না হলে এই চোরগুলো আমাদের সব লাউগুলোই লুটে দিত। আমাদের এই লাউ গাছটাই আমাদের ভাগ্য বদলে দিতে পারে। চল, আমরা আর আলাদা খাবো না, আর ঝগড়াঝাটিও করব না। আমরা দুজনে মিলে একটা বড় হোটেল বাজারে খুলব। নাম হবে 2 সতীনের লাউ পাতার ঘর। আমি রান্না করব আর তুই সব দেখা দেখি করবি, বুঝেছিস? একদম ঠিক বলেছ দিদি, তোমার হাতের রান্নার কোনো তুলনা নেই। আমি শুধু হিংসে করে তোমার সাথে লড়েছি। এখন থেকে আমি তোমার হোটেলের সহকারী হয়েই থাকব। আমাদের হোটেলের খাবার সারা গ্রামের লোকজনেরাই খাবে। বিধাতা এই বুদ্ধিটা আগে যে কেন দেয়নি। চলো দিদি, আজকে থেকে আমরা 3 জনেই এক, বুঝেছো? এমনই মজার মজার কার্টুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে বলুন।